জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি, কংক্রিটের স্তূপ থেকে লোহা লক্কর নিতে ভিড়। হাসিনার কর্মকাণ্ডতেই ঐতিহাসিক ভবনের করুণ পরিণতি বলছেন ছাত্র জনতা। হাসিনার সরকার ভারতে বসে যে একটা নীল নকশা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করতেছে, আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। অনেক ইতিহাস আমাদেরকে হাইড করা হয়েছিল, ঘৃণাবর দৃষ্টি নিয়ে আসছি দেখার জন্য। ভবিষ্যতে কোনো সরকার যেন এমন ঘৃণিত কাজ না করে। আমি পরবর্তীতে চাই একটা সুন্দর বাংলাদেশ, সবার মত প্রকাশ করতে পারে এমন একটা বাংলাদেশ চাই আমরা। সম্পদের ক্ষতি না করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের। ইট খোলার রাজনীতি না করে স্বৈরাচারের বিচার নিশ্চিতের দাবি ছাত্র অধিকারের। বিপ্লবীদের উদ্দেশ্যে আমরা আহ্বান জানাবো, আপনাদের ক্ষোভের বন্দুকটাকে যথাযথ জায়গায় টার্গেট করতে হবে। যেই জালিমের কোনো আত্মোপলব্ধি নাই, সেই জালিমকে যদি ক্ষমা করা হয় সেটি হবে মুসলিমদের সাথে অন্যায়। কোন স্থাপনা ভাঙচুর না করার নির্দেশ প্রধান উপদেষ্টার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি জুম্মান সাদিক জাভলিন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। উস্কানিতে বিশৃঙ্খলার দায় ফ্যাসিবাদের দোসরদের, বললেন জামায়াত আমির। শেখ হাসিনার বিচার না হলে মুক্তি মিলবে না বাংলার জনগণের, মন্তব্য বরকতুল্লাহ বুলুর। প্রাথমিকে কোটায় শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। যমুনার সামনে অবস্থান, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ। কাউন্টার সার্ভিস, গোলাপি বাস ই টিকিটিং চালু হলেও নেই সুফল। একদিনেই ভেঙে পড়েছে শৃঙ্খলা, অভ্যস্ত হতে সময় চাইল মালিক সমিতি। তেল নিতে আসতে বলে এখন তেল নাই, পাওয়া যাচ্ছে না, কোনো কোম্পানির মাল নেই, খুব ক্রাইসিস মার্কেট আজকে। সরবরাহ সংকটের বৃত্তে আটকা ভোজ্য তেলের বাজার, ফের ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির দাম। বুকিং রেট কমায় চাহিদার 2.5 গুণের বেশি ছোলা আমদানি, মূল্য নিয়ন্ত্রণে থাকার আশা। ছাত্র জনতার রোষে বিলীনের পথে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি। গুড়িয়ে দেয়া ভবন দেখতে ভিড় করা উৎসুক জনতা বলছেন, এই পরিস্থিতির জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। এদিকে ভবনের ধ্বংসস্তূপ থেকে ইট, কাঠ, লোহা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। আবার কেউ কেউ সেলফি তুলে স্মৃতি সংরক্ষণ করছেন। বিস্তারিত জানাবেন আমান নবী। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে শেখ মুজিব স্মৃতি জাদুঘরের একাংশ। ভাঙচুর গড়িয়েছে তৃতীয় দিনে। এদিন এক্সকাভেটরের পরিবর্তে ব্যবহার হচ্ছে হামার, হাতুড়ি, শাবল। শুক্রবার হওয়ায় ঢাকার আশপাশ এমনকি দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে এসেছেন মুজিবের ভাঙা বাড়ি। স্মৃতি হিসেবে ছবি তুলে রাখছেন অনেকে, বলছেন যা কিছু হচ্ছে তার দায় মুজিব কন্যা শেখ হাসিনার। হাসিনার সরকার ভারতে বসে যে একটা নীল নকশা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করতেছে, আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনো সরকার যেন এমন ঘৃণিত কাজ না করে, এটার মাধ্যমে সে বুঝতে পারবে যে তার কতটা ক্ষতিগ্রস্ত এবং খারাপ করেছে। এখানে যে জিনিসগুলো ছিল এগুলা ভেঙে যাতে আমরা এমন একটা জিনিস তৈরি করতে পারি যেটা আমাদের প্রজন্মে পরিবর্তনে সেগুলো যাতে মনে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে কংক্রিট আর আসবাব পোড়া ছাই উড়িয়ে লোহা লক্কর কুড়িয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ ফ্যাসিস্টের চিহ্ন সংরক্ষণ করতে সঙ্গে নিয়ে যাচ্ছেন ইটের টুকরো, এমনকি কয়লাও। এই উঠাকারণ যেগুলো সব দুর্ঘটনা করতে পারে, আমি মনে করি এটাকে না রেখে পুরোপুরিভাবে এটাকে মিশে দেওয়া উচিত। গণ অভ্যুত্থানের একটা ইতিহাস, বাচ্চাকে নিয়ে একটু সাক্ষী হলাম, বাচ্চাও শিখবে ভবিষ্যৎ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ছাত্র জনতা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আছেন রিপোর্টার আমান নবী, সরাসরি যাচ্ছি তার কাছে। ছাত্র জনতার রোষের মুখে তৃতীয় দিনের মতো এখানে ধানমন্ডি 32 নম্বরের যে ভবনটি, সেখানে কিন্তু আজও ভাঙচুর চলছে।
এখনো আগুনের যে শিখা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি এখানে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে। জানেন আজ শুক্রবার হওয়াতে দেশের দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসেছেন, তারা এখানে ভিড় জমিয়েছেন, তারা এখানকে এসে তারা সেলফি তুলছেন, তারা স্মৃতি সংরক্ষণের চেষ্টা করছেন। এখান থেকে স্মৃতি হিসেবে তারা কাঠের টুকরো, ইটের গোড়া সহ, কয়লা সহ তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। তারা বলতে চাচ্ছেন ফ্যাসিস্টের ন্যূনতম চিহ্ন তারা রাখতে চান না। তারা বলতে চান দেশে যে গণতান্ত্রিক যে পুনরুত্থানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে তারা জয়ী হতে চান। তারা বলতে চান আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তাদের যে সহযোগীরা রয়েছেন তাদেরকে পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো সুযোগ তারা দিতে চান না। আজ শুক্রবার হওয়াতে দেশের দূর দূরান্ত থেকে অসংখ্য লোক এখানে এসেছেন। আমরা সকাল থেকে দেখেছি এখানে মানুষ ভিড় জমিয়েছেন। সন্ধ্যা নামার পরও সেই ভিড়টি কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু সব বয়সের মানুষ রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, সাধারণ মানুষরা কিন্তু এই ভাঙচুরটি চালাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে ভবনটি যেটুকু অবশিষ্ট রয়েছে সেটাকে বলা হয় মুজিব স্মৃতি জাদুঘর। সেই জাদুঘরের এক অংশ কিন্তু এখনও দৃশ্যমান রয়েছে, সেটিও ভাঙচুরের চেষ্টা চলছে। তবে সেই ভাঙচুর চলমান সেই ভবনটিতে কিন্তু জনগণ উঠে পড়েছেন। তারা কিন্তু এখান থেকে একটু ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়েই কিন্তু তারা এই ভাঙচুরটি চালাচ্ছেন। এখানে যে সমস্ত লোকজন এসেছেন তারা কিন্তু বলেছেন জীবনের নিরাপত্তার বিষয়টি কিন্তু খেয়াল রাখতে বলা হয়েছে। তারা বলেছেন যে এই যে নিরাপত্তা ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই ভাঙচুরটি করছেন, সেক্ষেত্রে পুরো ভবনটি গুড়িয়ে দেওয়ারও পরামর্শ কেউ রেখেছেন। আমরা জেনেছি এখানে দুটো ভবন ছিল, সেই দুটো ভবনের দুটোই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং আশেপাশে যে সমস্ত স্থাপনা রয়েছে, গেট রয়েছে, তার সামনে যে অভ্যর্থনা কক্ষ রয়েছে সব কিছুকেই তারা কিন্তু ভাঙচুর করেছেন। এবং এখানকার যে সমস্ত জনগণ যারা উপস্থিত হয়েছেন তারা বলতে চেয়েছেন নতুন করে কোনো ষড়যন্ত্রের ছক যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটতে চান দেশের বাইরে থেকে সেটিকে তারা রুখে দিবেন। এবং তার করুণ যে পরিণতি সেটি বলছেন যে এখন যারা রাজনীতিবিদ রয়েছেন নতুন করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের জন্য এটি একটি শিক্ষা হয়ে থাকবে, তাদের জন্য একটি দৃষ্টান্ত হবে। নতুন করে যেন কেউ ফ্যাসিস্ট হয়ে আত্মপ্রকাশ করতে না পারেন সেজন্য তারা কিন্তু সোচ্চার থাকবেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যে সমস্ত জনগণ রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং নানাবিধ ব্যানার ফেস্টুনে তারা কিন্তু দাঁড়িয়েছিল। তারা কিন্তু আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যে সমস্ত জনগণ এসেছেন তারা বিভিন্ন সময় নানা স্লোগান দিচ্ছেন। স্লোগান দিতে দিতে তারা কিন্তু ফ্যাসিস্টের ন্যূনতম চিহ্ন এদেশে রাখবেন না বলে তারা ঘোষণাটি দিয়েই যাচ্ছেন এবং তারা বলছেন এদেশে ফ্যাসিস্টের কোনো স্থান হবে না, নতুন করে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের জন্য এটি একটি দৃষ্টান্ত হবে। এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে সব শেষ। ধানমন্ডিতে যুক্ত ছিলাম সহকর্মী আমান নবীর সঙ্গে। কোনো অজুহাতেই কোনো নাগরিকের বিরুদ্ধে হামলা কিংবা কোনো স্থাপনায় ভাঙচুর না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জানমাল রক্ষায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিবৃতিতে বলা হয় হাসিনা এবং তার আত্মীয় স্বজনের দ্বারা বছরের পর বছর অত্যাচারিত হওয়ার কারণে নিজেদের ক্ষোভ থেকে বিভিন্ন স্থাপনায় আঘাত করেছে ছাত্র জনতা। বলেন নয়াদিল্লিতে আশ্রয়ে থেকেও শেখ হাসিনা জঙ্গিদের সংগঠিত করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এমন অবস্থায় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে দেশবাসীকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। বলেন দেশের মানুষ শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে বসবাস করতে পারে এমন নিশ্চয়তা দিতে চায় সরকার। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে যা ইতিবাচক। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে দলটি নিষিদ্ধ করার ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটিকে সাধুবাদ জানান উপদেষ্টা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা, গুম, খুনের বিচার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বলেছেন স্বৈরাচারের বিচার না হলে দেশের মানুষ কোনোদিনই মুক্তি পাবে না।
বিএনপি ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরতে রাজধানীর সবগুলো থানা এলাকায় কর্মশালা করছে মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর পল্টন থানা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছে তুলে ধরেন দলটির নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা বলেন, বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা, গুম, খুনের বিচার করার দাবিও জানান তারা। যদি আমাদের দিকে মিথ্যা অপপ্রচারের কোনো চেষ্টা করে থাকে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না। বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না। বিএনপি জায়গাতেই ছিল। আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না। আন্দোলন সংগ্রামের বিনিময়ে আজকে আমরা গণতান্ত্রিক একটি অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা পেয়েছি। আমরা চাই নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব হাতে দিয়ে আপনাদের মতো চলে যাবে। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকারাবদ্ধ জনগণের কাছে, ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, জনগণের কাছে যাদের অঙ্গীকার রয়েছে, তারা বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে মুক্তি পাবে না দেশের মানুষ। 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি। কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। এদিকে শুক্রবার দুপুরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাষ্ট্র থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন। পালিয়ে গিয়েও ফ্যাসিবাদের দোসররা উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় উস্কানিদাতাদেরই নিতে হবে বলেও জানান তিনি। 2 দশকেরও বেশি সময় পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে 24-এর চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার করেন দলটির আমির। শুক্রবার সকালেই মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহর। জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ওসমানী পৌর স্টেডিয়াম। দীর্ঘ সময় পর প্রকাশ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে 54 বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায়, কিন্তু যখন আপনি 2 ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না। পার্শ্ববর্তী দেশে বসে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে দেশে বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। নারায়ণগঞ্জের স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, 2004 সালের পর এই প্রথম উন্মুক্ত জনসভা করার সুযোগ পেলেন তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রাথমিক শিক্ষক নিয়োগ বঞ্চিতদের আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে প্রেস ক্লাব থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ মিছিল উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। বিক্ষোভের এক পর্যায়ে নিয়োগ বঞ্চিতদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে। পরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। চাকরিতে নিয়োগের দাবিতে এবার রাজপথ বিক্ষোভ মিছিল করেছেন নিয়োগবঞ্চিত শিক্ষকরা। শুক্রবার বিকেলে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা।
বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট, যার প্রতিবাদে করা বিক্ষোভের এক পর্যায়ে নিয়োগ বঞ্চিতদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে, ফলে আহত হন অনেকে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কোন আইনের ভিত্তিতে নিয়োগ বাতিল হলো তা জানতে চান বিক্ষোভকারীরা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্তদেরও অন্য ৬টি বিভাগের মতো আগের নিয়মে চাকুরিতে নিয়োগ দেওয়ার দাবি তাদের। এখানে আমরা ন্যায্য অধিকার নিয়েছি, ৫ই আগস্ট থেকে আমরা এটাই চাইছিলাম, আমাদের নিয়োগ প্রাপ্ত করে নিয়োগপত্র দিছে, তারপরে কেন আমাদের বাদ দিবে? আমাদেরকে সুপারিশপ্রাপ্ত হইবা কেন করা হলো? আমাদেরকে আবার বাতিলই কেন করা হলো? একটা নিয়োগ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, আমাদের অপরাধটা কোথায়? পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন এবং চাকরিতে নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন। কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন নিয়োগ বঞ্চিতরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। একথা নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বইমেলায় প্রথম ছুটির দিনেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার ফারজান আলিনা, সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি অমর ২১শে বইমেলা ২০২৫-এ। আজ কিন্তু এবছরের বইমেলার প্রথম শুক্রবার, আর যথারীতি যেটা হয়ে থাকে যে ছুটির দিনগুলোতে স্বাভাবিকভাবেই মানুষের পদচারণা বেড়ে যায়। আজও তেমনিভাবেই সকাল থেকে মানুষ ছিল, কিন্তু বিকেল থেকে মানুষের আনাগোনা যেমন বেড়েছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি বেড়েছে। শিশু থেকে বৃদ্ধ, তরুণ তরুণী সবাই আসছেন। দর্শক একটু বলে রাখি যে আমরা কিন্তু বিকেল থেকে ঘুরছি, আমরা বিকেল থেকেই দেখছি মেলার কারা আসছে, কারা কি দেখছেন। সেখানে আমাদের যেটি চোখে পড়েছে যে বাংলাদেশের একেবারে দূর দূরান্ত থেকে, সেই সুদূর মহেশখালী, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব জায়গা, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে কেবলমাত্র বইমেলার আদ্যপান্ত জানতে, বইমেলায় এবছর নতুন কি বই বেরিয়েছে। এবং সবচেয়ে বেশি যে মানুষের আসার কারণ হচ্ছে যে এখানে কেবলমাত্র বই কেনার সুযোগই পাওয়া যায় না, বই কেনার পাশাপাশি বইয়ের যে স্রষ্টা, বইয়ের লেখক, তাদের সান্নিধ্য পাওয়া যায়, কাছ থেকে তাদেরকে দেখা যায়, তাদের কথা শোনা যায়, আর সেই টানেই কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। দর্শক, এভাবে আমরা জানাবো বইমেলার খবরাখবর। আর এই ছিল এই মুহূর্তে আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম অমর ২১শে বইমেলায়। শৃঙ্খলা আনতে গোলাপি বাস, ই টিকিটিং ও কাউন্টার পদ্ধতি চালু হলেও আগের চিত্রই দেখা যাচ্ছে রাজধানীর সড়কে। যত্রতত্র বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, মানা হচ্ছে না কাউন্টার থেকে টিকিট কেনার বাধ্যবাধকতাও। গাজীপুর থেকে যেসব বাস উত্তরার আব্দুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলে, সেগুলোতে করা হয়েছে গোলাপি রং। এসব বাসে যাত্রী তোলার ক্ষেত্রেও বাধ্যবাধকতাও আছে, টিকিটও কাটতে হবে নির্দিষ্ট কাউন্টার থেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার এমন পদ্ধতি উদ্বোধন করা হলেও শুক্রবারই ভিন্ন চিত্র দেখা গেল এ রুটে। যত্রতত্র গোলাপি বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, দেয়া হচ্ছে না টিকিটও। যাত্রীদের অভিযোগ, নেই পর্যাপ্ত কাউন্টার, বাস থামিয়ে ডেকে ডেকে তোলা হচ্ছে গাড়িতে। আমাদের সুপারভাইজারও নাই বা কোনো কলারম্যান, কোনো কিছু নাই। যেখানে সেখানে বাস থামুক, পাবলিক যেখানে সেখানে থেকে উঠুক, এটা আমি চাই না। টিকিট কাউন্টারগুলো বন্ধ, আমরা টিকিট পাচ্ছি না, আমরা কি করবো? তার লোকালভাবে উঠে নিয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত এই রুটে গোলাপি বাসের সংখ্যাও দেখা গেছে কম। আব্দুল্লাপুরে 2 ঘন্টার অপেক্ষায় বাস থামে একটি, ভাড়াও নেওয়া হয় বাড়তি। মিরপুর বাড্ডা রুটেও চলেনি কোনো গোলাপি বাস। 50 টাকা যাইতাম, 50 টাকায় আসতাম, এখন তো এই যে 60 টাকা নিল। আমি 100 টাকা নিয়ে বের হয়েছি, আমি আসবার যাবো, এখন আমার 60 টাকা নিয়ে আসতে সময় আমার টাকা পাবো কোথায় আমি? সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ SM আহমেদ খোকন বলছেন, নতুন পদ্ধতিতে চালক যাত্রীদের অভ্যস্ত হতে সময় লাগবে। আমরা কিন্তু অলরেডি সকাল থেকে তাদের বিরুদ্ধে অভিযানে নামছি, তারা যাতে যত্রতত্র গাড়ি থামাতে না পারে সে ব্যবস্থা আমরা করতেছি। নতুন পদ্ধতিতে যাত্রীদের সচেতনতা ও চালক হেল্পারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকির ব্যবস্থা নেওয়া হলেই সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মত নগরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকার যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। বিপিএল এর খবর, মেগা ফাইনালে লড়ছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। পারভেজ ইমনের ঝড়ো ইনিংসে তামিম মুশফিকদের 195 রানের টার্গেট দিয়েছে শন টেটের দল। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মাহবুবুর ইমন। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যারা বর্ষার সময় বরিশাল যান, অর্থাৎ ঢাকা থেকে তারা বরিশাল যান, মাঝে মাঝে ঝড়ের কবলে পড়ে তাদের একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়। ঠিক তেমনই যেন ঝড়ের কবলে বরিশালের লঞ্চ, কিছুটা মজার ছলে বলা হলেও সেই ঝড়ের নাম কিন্তু নাফে এবং পারভেজ হোসেন ইমন। তাদের 121 রানের বিপিএলের রেকর্ড পার্টনারশিপ, সব মিলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফাইনালের ষষ্ঠ সর্বোচ্চ রানের পার্টনারশিপ, যে টার্গেটটা ছুড়ে দিল ফরচুন বরিশালকে। বলাই বাহুল্য, ফাইনালের প্রেশার, মাঠ ভর্তি দর্শকদের প্রেশার, সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে তামিম ইকবালের খানের দলে। 121 রানের পার্টনারশিপের কথা বলছিলাম। বিপিএল এর ইতিহাসেরও ফাইনালের এটি সর্বোচ্চ রানের পার্টনারশিপ। আগে যেটা ছিল 76, গেল বছরই ফাইনালে যেটা তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ করেছিল। সব কিছু মিলিয়ে বলছিলাম যে কঠিন চ্যালেঞ্জ। তবে সবচাইতে স্বস্তির যে বিষয়টা ফরচুন বরিশালের কাছে, যে উইকেটে খেলা হচ্ছে এটা কিন্তু 200 থেকে 220 রানের উইকেট। এবং যদি তুলনামূলক বোলিংয়ের কথা বলি, বরিশালের চাইতে অবশ্যই চিটাগং কিংসের বোলিং লাইন আপ কিছুটা হলেও কম শক্তিশালী। সেক্ষেত্রে অবশ্যই বরিশাল ম্যাচ রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল নিজে রয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা মোহাম্মদ নাবি রয়েছেন। সব কিছু মিলিয়ে আসলে দেখার বিষয় এই রানটা বরিশাল কতটা আসলে চেঞ্জ করতে পারে। জানেন যে মেগা ফাইনাল কখনোই শিরোপা জিততে পারেনি, এর আগে একবার ফাইনাল খেলা চিটাগাং। সব কিছু মিলিয়ে আসলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বরিশালের সামনে। এখন দেখার বিষয় বরিশালের ওপেনিং পার্টনারশিপ কতটুকু আসলে সেই বৈতরণী পার হতে পারেন। এই ছিল আমার কাছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ফাইনালের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি, কংক্রিটের স্তূপ থেকে লোহালক করে নিতে ভিড়। হাসিনার কর্মকাণ্ডেই ঐতিহাসিক ভবনের করুণ পরিণতি, বলছেন ছাত্র জনতা। আওয়ামী লীগকে নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, জানালেন উপদেষ্টা আসিফ। শেখ হাসিনার বিচার না হলে মুক্তি মিলবে না বাংলার মানুষের, মন্তব্য বিএনপি নেতার। প্রাথমিকে কোটায় শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। যমুনার সামনে অবস্থান, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।